এই সংসারের মায়ায় যারা আবহমান কাল ধরে নিজেদেরকে জড়িয়ে ফেলেন, মৃত্যু তাদের কি কোনো ব্যাঘাত ঘটাতে পারে? নমস্কার, আজ আপনার জন্য মনোজ বসুর লেখা রাতের আশ্রয়। রাত দুপুরে মোটর বাস রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল। গাঁ বসতি নেই কোনো দিকে। আউশ ক্ষেতের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। দুর্যোগও ভীষণ। হু হু করে হাওয়া বইছে, রাস্তা থেকে উড়িয়ে ধান বনে ফেলে না দেয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি, অন্ধকারে চারিদিক লেপে পুছে গেছে। একমাত্র সুবিধা বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে। সেই আলোয় পথ দেখে এগুচ্ছি। অথচ কোনো গোলমাল হবার কথা নয়। সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে, পালকি থাকবে, বাস থেকে নেমেই পালকি। সেই সমস্ত লিখেছিল দীপেশ। বিডি অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে কাজ করে সে। মাইল তিনেক পথ, কাঁচা রাস্তা বটে, কিন্তু বাঁকাচুর নেই, নাকে সোজা চলে গেছে। অন্ধ মানুষও অবাধে চলে যেতে পারে। আর আমার জন্য তো পালকি। দ্বীপের সবিস্তারে সমস্ত জানিয়েছিল, কিন্তু বাসটা বদমায়েশি করল। গোড়ায় বেশ ভালো, অ্যাসিস্ট্যান্ট 5-7 হ্যান্ডেল মারতে গর্জন করে উঠল। ড্রাইভার গদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের উপর গড় হয়ে প্রণাম করল। ভাবখানা এই, তেঁদরামি করো না। আজকের এই দুর্যোগের দিনে এক দৌড়ে গিয়ে কেশবপুর থানার সামনে নিজের জায়গায় দাঁড়াও। রাতের মতন নিশ্চিন্ত। বাসও যেন কানে নিল কথাটা। ভক ভক আওয়াজ করে পথের গরু, ছাগল, মানুষজনকে ভয় দেখিয়ে দিব্যি ফুর্তি করে দৌড়চ্ছে। কুয়োদার হাট ছাড়িয়ে এসে মাথায় যে কি শয়তানি ভর করলো একেবারে নিশ্চুপ। অনড় হয়ে দাঁড়িয়ে গেছে। কত কাণ্ড করছে ড্রাইভার, এটা খুলছে ওটা খুলছে, ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে একবার, কিছুতেই কিছু নয়। শেষটা নিজের সিটে উঠে বসে যত প্যাসেঞ্জার নামিয়ে দিল। বলে, ঠেলুন মশাইরা। 25 জনের 50 খানা হাত ঠেললে তো গাড়িও চলতে লাগলো। ঠেলা বন্ধ হলো তো গাড়িও অচল। বৃষ্টি বাদলের মধ্যে গাড়ি যেন নেশা করে বুঁদ হয়ে আছে। আমরা ঠেলে নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জাররা চেঁচামেচি করে, এ ভাই ভাই শুনুন না, সাইড দিন। আরে ঠেলতে ঠেলতে কেশবপুর পৌঁছে দিতে হবে নাকি? ভাড়া নিয়েছো কেন তোকে? ড্রাইভার বলে, বেশ, সিটে উঠে পড়ুন তবে মশাইরা। তাতে যদি গাড়ি কেশবপুর পৌঁছে দেয় আমার কোন ক্ষতি? না, তোমার ক্ষতি কোনো দিকে না। গাড়ি না চলে তো আমরা ঠেলবো? চললে তখন ইঞ্জিনিয়ার আনছে, তুমি থাকো আরাম করে গদির ওপরে। আজে বাজে কথার জবাব না দিয়ে ড্রাইভার নির্বিকারে বিড়ি ধরালো একটা। আমাদের কষ্টে ও কাকুতি মিনতিতে শেষটা বুঝি ইঞ্জিনের দয়া হলো খানিকটা। আওয়াজ দিয়ে উঠল হঠাৎ, চলতেও শুরু করলো, কিন্তু খানিকটা গিয়ে ঝিমিয়ে আসে, আবার দাঁড়িয়ে পড়ে, পুনশ্চ ধস্তাধস্তি। এমনইভাবে যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছাবার কথা, সেখানে রাত্রি 12টায় এসে নামিয়ে দিয়েই ছুট। ড্রাইভার বলে, দেরি করতে গেলে আবার হয়তো বিগড়ে যাবে, তাহলে চিত্তির। নামবার সময়টুকু দেয় না, এমনই অবস্থা। ছুটে বেরোলো মোটর বাস। নীরব, অন্ধকার। ছড়ছড় করে এই সময় বৃষ্টি এলো এক পশলা। কাঁচা রাস্তার জলকাদা ভেঙে চলেছে। বিপদের ওপর বিপদ। মাঠের উল্টোপাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতগুলো শিক ভেঙে গেল। ছাতার কাপড় উঠছে ঘুড়ির মতন পটপট করে। তখন আর চলা নয়, দৌড়ানো দোস্তুর মতো। তেপান্তরের মাঠ থেকে ছুটে পালিয়ে গাঁ বসতি কোথায় আশ্রয় পেতে চায়। ছুটছি, নদীর উপর এলাম। নদীর কথা দীপেশ লিখেছিল বটে, নদীর উপরে পাকা পুলের কথা। পথ ভুল করিনি তবে, কিন্তু আর তো পেরে উঠিনে। শীত ধরে গিয়ে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে, পা চলতে চাইছে না। অসাড় হয়ে পথের উপর পড়ে না যাই, এখন এই হয় ভয়। ঝিলিক দিল এক আধবার। দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে অশ্বত্থতলায় পাকা ঘর, চুনকাম করা সাদা দেওয়াল, বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল। খেতে চাইলে জায়গায় অকুলান থাকে তো
এমন একটা শোয়ার কথা বলবো না, রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো আশ্রয়। কড়া নাড়তে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এমন নিশিরাত্রে জেগেই ছিল ভিতরের মানুষ। মাথায় আধ ঘোমটা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল। পিছনে এক বুড়ো মানুষ। বিদ্যুৎ চমকালো সেই সময়। দেখলাম কাঁদছিল বউটা, এখনো সামলে নিতে পারিনি। কেঁদে কেঁদে চোখ লাল, দুগালে জলের ধরা গড়াচ্ছে। কোন দুঃখে জানি নে, ঘরে খিলেটে বসে কাঁদছিল। বুড়োর সঙ্গেই বা কী সম্পর্ক বউটার? বুড়ো পরিচয় দিয়ে বললেন, আমার বৌমা। দাঁড়িয়ে কেন বাবা, ভিতরে এসো। বৃষ্টিতে নিয়ে গেছো একেবারে। শুকনো কাপড় চোপড় আছে তো সঙ্গে? হাতের কিটব্যাগ দেখিয়ে দিলাম। মোটামুটি সমস্তই আছে। বুড়ো বললেন, বৌমা, বসবার একটা কিছু পেতে দাও খাটের উপর। বাঁচার বড় কষ্ট হয়েছে। কি মোলায়েম কথা বুড়ো মানুষটির। কথা শুনে সব কষ্ট জুটিয়ে যায়। চেহারাটিও মুনি ঋষির মতন। বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেল। ব্যাগ খুলে শুকনো কাপড় বের করে পরলাম। মাদুর, বালিশ আর চাদর হাতে করে বউ ফিরে এলো। পরিপাটি করে পেতে দিল। যেমন শ্বশুর তেমনই বউ। কি ভালো যে এরা, কি বড় দরিদ্র। নড়বড়ে ছোট একখানা খাট একেবারে খালি পড়েছিল। মাদুর, বালিশ, চাদরে বিছানা করেছে, তাও অতি জীর্ণ। চুপি চুপি বলছি, দোষ নেবেন না। সাধারণ অবস্থায় এমন চাদরে পা মুছি নে আমরা। বিছানা করে দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, রাত দুপুরে রাতবার হাঙ্গামায় যাবেন না আবার। মনিরামপুরে গাড়ি অচল হয়েছিল, সে সময়টা ভরপেট খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। বুড়ো দেখছি মজলিসি মানুষ। এত রাত্রি তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিলেন। একেবারে কিছু খাবে না বাবা? না, লজ্জা করে বলছো? ছেলের মতো তুমি, খুলেই বলি। দুর্যোগে অতিথি হয়ে এলে সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিই এখন। বৌমার মনে ঝড় বয়ে যাচ্ছে, তবু সে মেয়ে বড্ড ভালো। তুমি নিজে থেকে মানা করলে এতক্ষণে রান্না বান্না বসিয়ে দিত। সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি, কাঁদছিলেন কেন উনি? কি হয়েছে? ফোঁস করে বুড়ো এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বড় দুঃখের বৃত্তান্ত। সংসারে আগুন ধরে গেল। রোজগেরে ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের। আগে বৌমাকে দিল, তারপর আমাকে। একটা বেলার এদিক আর ওদিক। বাপ বেটি সেই থেকে এখানে আশ্রয় নিয়ে আছি। ছেলে আবার বিয়ে করছে শুনতে পেলাম। বৌমা ছেলে মানুষ তো, খবর শোনা অবধি দু চোখে ধারা বেয়ে যাচ্ছে তার। স্তম্ভিত হয়ে গেছি। বুড়ো আরও কত কি বলে যাচ্ছেন, এক বর্ণ আমার কানে যাচ্ছে না। নিরপরাধী সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে এবং বাপ বোধহয় পুত্রবধূর হয়ে দু কথা বলতে গিয়েছিলেন, সেজন্য তাকেও তাড়িয়েছে। সেই পাষণ্ড টোপর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চলল। হাতের মাথায় পেলে লোকটাকে সমুচিত শিক্ষা দিয়ে দিতাম, তাতে আমার জেল ফাঁসি যা হবার হতো। এই সমস্ত ভাবছি, একসময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন, দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা, আমরা এই পাশেই রইলাম। জোর বৃষ্টি বাতাস তখনও বাইরে, বড্ড ধকল গিয়েছে। শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি, মরার মতন ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙল, দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে, চারিদিকে রোদ। রাত্রিবেলায় এত দুর্যোগের চিহ্নমাত্র নেই। চলে যাওয়ার আগে বুড়ো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত। বড় ভালো লোকেরা। আরে সর্বনাশ, এ কোন জায়গা? ঘরের ঠিক পিছনে শ্মশান ঘাট, মজা নদীর কূল, হাতপুরা কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর, বালিশ ইতস্তত ছড়ানো। গ্রাম্য শ্মশানের যে চেহারা হামেশাই দেখা যায়।
যে কুঠুরিতে রাত্রিবাস করেছি সেটা শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা। দেয়ালে সাল তারিখ সব খোদাই করা আছে, রাত্রিবেলা নজরে আসেনি। নবীনচন্দ্র মালাকার নামে কোন এক ব্যবসায়ী পিতামাতার আত্মার কল্যাণে এই ঘর বছরখানেক আগে বানিয়ে দিয়েছেন। আমার শোবার ব্যবস্থা করে দিয়ে শ্বশুর আর পুত্রবধূ গেলেন কোথায় তবে? ঘণ্টাখানেক পরে বিডিও অফিসে হাজির হলাম। অদূরে দীপেশের কোয়ার্টার। স্কুলে পড়বার সময় দীপেশ অভিন্ন হৃদয় বন্ধু ছিল আমার। অনেক বছর পরে হঠাৎই সেদিন শিয়ালদা স্টেশনে দেখা। বিয়ের বাজার করে ফিরছে, আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বারংবার যাবার জন্য বলল। কথা না দিয়ে পারলাম না। সেই কথা রাখতে গিয়ে এই দুর্ভোগ। আমায় দেখে দীপেশ কলরব করে উঠল। বিয়ের তারিখ কাল, আত্মীয় স্বজন কিছু কিছু এসে পড়েছে, ভিড় জমেছে মন্দ নয় বলে এক গলা কথা জমে আছে, চল। চেঁচিয়ে চা খাবার দিতে বলে টানতে টানতে তার নিজের ঘরখানায় নিয়ে চলল। ঘরে ঢুকে চমকে উঠি। সামনের দেয়ালে হাসি মুখে তরুণীর ছবি, ঠিক তারই উল্টো দিকে দেওয়ালে বুড়ো মানুষটির। কাল রাত্রে শ্বশুর আর পুত্রবধূ, সেই যে দুজনকে দেখেছিলাম। স্তম্ভিত বিস্ময়ে দীপেশটাকে জিজ্ঞাসা করি, ছবি কাদের? আমার স্ত্রী নীরা, আর ইনি হলেন বাবা। দীপেশের চোখ ছলছল করে ওঠে। এই কোয়ার্টারে আসার পরই সর্বনাশ হলো। কলেরা হয়ে দুজনে মারা গেলেন একই দিনে, সকাল আর বিকাল। 8 মাস হয়ে গেল দেখতে দেখতে। বৌমা বলতে বাবা অজ্ঞান হতেন, বউ যেতে তাই যেন তিনি আর দেরি করলেন না। শেষ হলো আজকের গল্প মনোজ বসুর লেখা রাতের আশ্রয়। লেখক মনোজ বসু, বিভিন্ন চরিত্রে দেবাশিস, ক্ষিতীশ, রাহুল, সাউন্ড ও পোস্টার ডিজাইনে রাহুল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।